অনেকগুলা ইস্যু আছে। আমি এই পর্যায়ে সুরেন্দ্র দাশগুপ্তের কাছে একটু জানতে চাচ্ছি। দুটো বিষয়, একটা আমি নিঝুম ভাইয়ের কাছে জানতে চাবো, একটা সুরেন্দ্র দাশগুপ্তের কাছে। একটা হলো আ বঙ্গবন্ধু কন্যা তিনি বলেছেন তার সাক্ষাৎকারের একটা অংশে যে, যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের ভোটাররা ইলেকশন বয়কট করবে এবং তারা অন্যদিকে এই অবৈধ উপদেষ্টা এবং অবৈধ দলগুলো আশা করছে নৌকা নাই কিন্তু তারা আওয়ামী লীগের ভোটকে সংগ্রহ করবে। তো এই যে শেখ হাসিনা আওয়ামী লীগের সমর্থকরা কোটি কোটি সমর্থকরা ভোট বর্জন করবে এটি বলছেন। তো আসলে একইভাবে বাংলাদেশে ভোট এবং আদৌ হবে কিনা, অন্যদিকে ইউনূস বলছে যে ডিসেম্বরের মধ্যে একটি কেওয়াস হতে পারে। তো এই সার্বিক বিষয়গুলোকে আপনি এই যে ভোট নির্বাচন শেখ হাসিনার যে মূল্যায়ন, এই বিষয়ে সুরেন্দ্র দাশগুপ্ত আপনার মূল্যায়ন কি? দেখেন, একটা জিনিস বলে এই মাথায় আসলে ওই কথা বলার সময় অনেক কিছু ঘুরে, কিন্তু বলার সময় আসলে সঠিক শব্দটা পাওয়া যায় না, এটা হলো সমস্যা। এই ইলেকশনের বিষয়টা বললেন, ইলেকশন কে করবে? এটা কি বৈধ? এদের ম্যান্ডেট আছে ইলেকশন করার? বর্তমানে যে অবৈধ ইন্টারিম গভর্নমেন্ট আছে এদের কি ক্ষমতা আছে? এখন গায়ের জোরে কি না করা যায়? এখন আমি যদি কি বলে এই গ্রিকের পুরাণ ইতিহাসে যাই 700-800 বছর খ্রিস্টাব্দে, বা আলেকজান্ডারের সময়ে যাই, তখন কি হইতো? তখন আমার তলোয়ার আছে, আমার যুদ্ধ আছে, তখন তো কোনো আইন কানুন কিছু ছিল না। তখন কি হইতো? এক দেশ থেকে আরেক দেশ দখল করতে হবে, এই সৈন্য বাহিনী নিয়ে ছুটছে, গিয়া দখল করছে, মারছে, গিয়া বলছে এই দেশ আমার, ঝামেলা শেষ। তখন তো কোনো কনস্টিটিউশন ছিল না, কি বলে জাতিসংঘ ছিল না, তখন তো কিছু ছিল না, ঠিক না? এখন যে এখন ইউনূস সেই আদিম যুগের কায়দায় তার তার এখন পুলিশ আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, সবকিছু তার। এখন সে যেভাবে ইচ্ছা এইভাবে সে করতেছে, কিন্তু তার কি আদৌ ম্যান্ডেট আছে? তার ইলেকশন কে করবে? তার কে কইছে ইলেকশন করতে? সে মন চাইছে একটা ইলেকশন করতে করতে চাইলে কি ইলেকশন হবে? আপনি কি মনে করেন যে ইলেকশন হবে? ইলেকশনটা কে করবে? কে মানবে? আর নেতৃত্বটাও বলছেন, এটা ওইটা একটু বলে রাখছেন যে ইলেকশন যদি হয় আর আমাদেরকে ছাড়া হয়, তো নেত্রীর এক মুখের কথা যথেষ্ট। উনি শুধু বলবে ইলেকশন হবে না, ইলেকশন হবে না। মানে এটা নিয়ে এত মহাভারত রামায়ণ পড়ার কোনো দরকার নাই। তারা ওই দিন ইউনূস একবার বলতেছে গেঞ্জাম হবে, আবার বলতেছে গণভোট হবে, আবার বলতেছে এক এক সময় এক একটা বলতেছে। এক একবার জামাত বলতেছে ইলেকশন হবে না, আবার বিএনপি কিন্তু বলতেছে কিন্তু ইলেকশন এই হবে। সরকারের উপদেষ্টারা তো বলতেছে আপনার হাত পা বেঁধে দিয়ে আপনি সাঁতার কাটবেন, মানে নৌকা ব্যালটে নাই কিন্তু আপনাকে ভোট দিতে না হবে, না, আমাদের কিচ্ছু মানে লাগবে না ভাই। আপনাকে ভোট দিতে হবে না, নিঝুম আমাদের মজুমদারকে, শুনেন, স্পেসিফিক করে আমাদের দিচ্ছে। আমার ইলেকশন মানে এরা একটা ইলেকশন সাজাইলো, ঠিক আছে? তো এদেরকে তো কেউ বলে না ইলেকশন করতে। তো ঠিক আছে, তোরা ইলেকশন করবি কর, কোনো অসুবিধা তো নাই। কিন্তু ইলেকশন কার ইলেকশন? কিসের ইলেকশন? কে করবে ইলেকশন? কে দেবে বুটে? তো এই স্টেজে যাওয়ার আগে আমার কথা হইলো যে আদৌ তো ইলেকশন মানে ইলেকশনের যে নাটক, এটা কিন্তু কমপ্লিটলি একটা নাটকের মধ্যে আছে বিষয়গুলা। আদৌ কোনো ইলেকশন ফিলেকশন হবে না। এই বিএনপি কে, এটা একটা বিএনপি কে বুলা ঝুলানো। আসলে বিএনপির ধারণা যে আমরা ক্ষমতা এসে যাইতেছি, এরা এখন ডিং ডিং করতেছে যে শালা আমি তো প্রাইম মিনিস্টার হয়ে যাবো, তার যে খুব ডিগডিগি বাজাইতেছে। কিন্তু এখন হয়তো টের পাইতেছে আসলে কি ইলেকশন আপনাদের হবে। দুজনের প্রতিবেশী তারেক রহমান কি বলে? তাকে সে তো না না সে তো বিমানে নাকি উঠছে, দেখলাম না না, বিমানে আমি তো শুনলাম উঠছে। তারেক জিয়া তো 7 তারিখে টিকিট কাটা কথা ছিল, পরে আমি শুনলাম টিকিট পৌঁছাবে ক্যান্সেল। কখন? আমি বললাম পৌঁছাবে না, কখন? এই যে বললাম, মূল বিষয়টা হলো বিএনপি কে ঠান্ডা করার জন্য, মানে আমি বলি বিস্কুট, এই এর বেলা বিস্কুট, ঠিক আছে? মানে বাংলাদেশের একসময় খুব পপুলার বিস্কুট ছিল বেলা বিস্কুট, এখন আছে কিনা জানি না, কুকিজের মতো গোল গোল। তো চিরাগের বিএনপি কে, বিস্কুট। হ্যাঁ, বিএনপি কে জাস্ট বেলা বিস্কুট ধরাই দিয়েছে যে ইলেকশন হবে বাবা, তুমি তো প্রাইম মিনিস্টার হবে, এত টেনশন কি? এখন আবার বিএনপি বুঝতে আসলে কি ইলেকশন তো হবে, ইলেকশন তো মনে হবে না। তো এই যে একটা বেলা বিস্কুট খেলা, এই খেলার মধ্যে বিএনপি ঢুকছে এবং বিএনপি বুঝতেছে আয় রে আমি তো মনে ধরা খাইছি। এখন আজকে মনে তারিখ দিয়ে বলছে কেউ কথা রাখিনি, এই এই যে এসে এখন কিন্তু কাব্য করতেছে কেউ কথা রাখিনি, এমন তো ছিল না কথা, এই ধরনের কথা সে বলতেছে। ফখরুল তো নাকি তাহলে ফখরুল জিয়ার প্রতিচ্ছবি দেখলো কিভাবে ইউনূসের মাঝে? না, ওইটা এই জন্য বললাম ইলেকশনের গল্প বহুত পরে, মানে কে ভোট দিবে না দিবে এটা তো নেত্রীর কিসারেই যথেষ্ট যে ইলেকশন হবে না হবে না, কিন্তু এই জায়গা পর্যন্ত যাইতে হবে, আগে তফসিলটা পর্যন্ত তো দিতে হবে, এই জায়গাতে যাক আগে। আজকে তো নভেম্বর শুরু, তো তো ওই ফেব্রুয়ারির যে ইলেকশনের গল্প, এই গল্প শেষ, তখন বিএনপি টের পাবে আসলে তো কি হলো, আমার তো বিস্কুট শেষ। ওই যে বেলা বিস্কুট যেগুলো ধরাই দিছিল এগুলো ফিনিশ হয়ে যাবে, তখন তারা বিস্কুটও নাই, পানিও নাই, ঠিক হাতে আছে? হারিকেন। হারিকেন, ঠিক আছে? তো ইলেকশন নিয়ে এত টেনশনে কিছু নাই, ইলেকশন হচ্ছে না। নেত্রী নেত্রী ইশারা দিয়ে রাখছেন যে কিসের নৌকা ছাড়া কিসের বুট,
নৌকা ছাড়া কোনো বুট দিন বাংলাদেশে বুট হয় নাই, এই 71 এর পরে কোনো ইতিহাস নাই। সো এই জন্য টেনশনে কিছু নাই। আমার মনে হয় এই অবৈধ সরকারের কোনো ম্যান্ডেট নাই বুট করার, এই লাইনই দেওয়ার দরকার নাই। আমরা আমাদের কাজটুকু করি। আমাদের কাজ হলো বিশ্ববাসীকে সচেতন করা, আসলে বাংলাদেশের যে এই দিন গভর্নমেন্টে কি করতেছে, বাংলাদেশের মানুষকে সচেতন করা। এই কাজগুলো দিয়ে আমরা সচেতন থাকা দরকার, এই কাজগুলো দিয়ে আমাদের কনসেন্ট্রেট করা দরকার। বুট নিয়ে আমি একদমই আমার মাথায় নাই, মানে কিসের বুট, নৌকা নাই কিসের বুট, মানে এই অ্যাপ্রোচটাই আমাদেরকে দাঁড়িয়ে রাখতে হবে এবং এটাই কন্টিনিউ করতে হবে। ইলেকশন কিচ্ছু না, এখন হলো ওই দিন বেড়া বিস্কুটের খেলা চলতেছে, এটা বেশি দিন নাই, এটা তো আর নভেম্বরের মধ্যে তফসিল না হলে তো তারিখ দেওয়া অলরেডি বুঝে দেবে, আয় আয় বিস্কুট শেষ, পানি নাই, আতে আরেকেন। সো খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের কাজটুকু করতেছি কিনা। আমি মনে করি অ্যাক্টিভিজমের দিক থেকে এটা আমাদের দায়িত্ব, এই কাজগুলো মানে আমি অ্যাক্টিভ রাখা, আমি অ্যাক্টিভলি করা। নির্বাচন, জুলাই সনদ এগুলা নিয়ে আমার লাস্ট প্রশ্নটা করব। এবার আমি আমার প্রশ্নের আরেকটা পার্ট যেটা আমি নিজম মজুমদারের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, যে আপনি জানেন যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটি বলেছেন যে জুলাই অগাস্টে জঙ্গি হামলার সময় আমি কোনো ভুল করিনি, সাংবিধানিক দায়িত্ব পালন করেছি। আপনি এবং ওনার বিরুদ্ধে যে তথাকথিত ভুয়া ক্যাঙ্গারো কোর্টে যে মামলা চলছে, তারা রায় দেওয়ার চেষ্টা করছে। এই যে প্রধানমন্ত্রী বললেন তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন, তার বিপরীতে জাতিসংঘ যে একটা ভুয়া রিপোর্ট প্রডিউস করেছে, সার্বিকভাবে এই যে তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করে পুলিশ, সেনাবাহিনী সব প্রশাসনের কাছে যেই রুলস অফ প্রসিডিওরে যেই কিংবা রুলস অফ বিজনেসে যেই দায়িত্ব লিপিবদ্ধ আছে সেই অনুযায়ী তারা দায়িত্ব পালন করেছেন। কিংবা প্রধানমন্ত্রী রাষ্ট্রকে গৃহযুদ্ধ থেকে বাঁচানো, একটি জঙ্গি হামলা থেকে বাঁচানোর জন্য তার যে সাংবিধানিক দায়িত্ব সেটি পালন করেছেন এবং এই যে অভিযোগকে ডিনাই করেছেন। একইভাবে তাজুল যে একটি ক্যাঙ্গারো কোর্ট সাজিয়েছে, জাতিসংঘ একটি ভুয়া রিপোর্ট প্রডিউস করেছে তাদের ইয়াতে, একটি আনহোলি নেক্সাসের মাধ্যমে, কিভাবে মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রীর এই বক্তব্য? দেখেন, আমি আমি একটু সংক্ষেপে অ্যান্সার করব। আমাকে একটু যেতে হবে, বাট আমি সংক্ষেপে অ্যান্সারটা করছি। এক নাম্বার হলো যে জাতিসংঘ যে 114 পাতা যে রিপোর্টটা দিয়েছে, মূল তার রিপোর্টটা 86 পাতার একটা রিপোর্ট, বাকিটা তার রেফারেন্সের পেজ গুলা। তো 114 পাতা হলো, রেফারেন্স 86। কিন্তু এই রিপোর্টের পাল্টা রিপোর্ট আমরা তৈরি করেছি। আপনি নিশ্চয়ই সেই রিপোর্ট দেখতে পেয়েছেন, এবং এই রিপোর্টের একটা অংশ হিসেবে আপনি ছিলেন, আন্তর্জাতিক যে পিআর এর একটা অংশ হিসেবে আপনিও সেখানে রয়েছেন। তো আপনি যদি ওই রিপোর্টটা পড়েন, আমরা তো 500 পাতা খালি আর 500 পাতা রিপোর্ট বানাই নেই যে আমাদের মন চাইলো আগডুম করেছি। জাতিসংঘের রিপোর্টের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ওয়ার্ড, প্যারা, লাইন, তার মেথোডোলজি, তার ফ্যাক্ট, যা যা বলেছে প্রত্যেকটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকাররা চেক করেছে। এরপরে লয়ার্সরা 10 জন ব্যারিস্টার্সরা কাজ করেছে, প্রফেসররা কাজ করেছে, নানান শ্রেণী পেশার মানুষ কাজ করে এই রিপোর্ট বানিয়েছে। আমার মনে হয় এই রিপোর্টের কি অবস্থা ওইটা আমাদের রিভার্টালটা দেখলে ইজিলি আপনি বুঝতে পারবেন। 2 নাম্বার, মাননীয় প্রধানমন্ত্রীর সাংবিধানিক দায়িত্ব। আমি না মাননীয় প্রধানমন্ত্রীর সাংবিধানিক দায়িত্ব পর্যন্ত যাবই না। এই কারণে আমি যাব না যে আপনাকে যখন বলা হচ্ছে যে পুলিশকে লেথাল উইপন ইউজ করতে দেওয়া হয়েছে কিনা, পুলিশ ফোর্স ইউজ করবে কিনা, আরে বাবা, আমার ফৌজদারি পুলিশের যে কার্যবিধি আছে ওইটার খুব সম্ভবত 138 বা 135 যে অনুচ্ছেদ আছে, ওইখানে আপনি যান। পুলিশকে কি আপনার মানে পুলিশের উপর অ্যাটাক আসলে উনি কি মাননীয় প্রধানমন্ত্রী রেড টেলিফোনে ফোন করে বলবে আমাকে অ্যাটাক করেছে, আমি এখন? আরে ভাই, আপনাকে মারছে, আপনাকে খুন করছে, আপনি পাল্টা প্রতিরোধ ব্যবস্থা নেবেন না? এটার জন্য মাননীয়, এইটা পরিষ্কার ভাবে আমাদের ওই রিপোর্টে লেখা আছে যে পুলিশের যে আইনটা আছে সেটা পরিষ্কার ভাবে বাংলাদেশ পুলিশ প্রবিধানে লেখা আছে। এখানে মাননীয় প্রধানমন্ত্রীর কোন রকমের নির্দেশনার প্রয়োজনই পড়ে না। আরেকটা কথা আমি আপনাকে বলি, আপনারা যেটা দেখেছেন, একজনরে গুলি করি, 2 জন আসে, সইরা যায় না। মনে আছে এই বিখ্যাত ডায়লগ আপনারা দেখেছেন? এটা নিয়ে আপনারা জানেন যে এটা কি ঘটনার প্রেক্ষিতে হয়েছে? এটা হয়েছে যে 2 জন পুলিশ অফিসারকে যাত্রাবাড়ি ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে। টপ টপ করে রক্ত ঝরছে, একটা পর্যায়ে রক্ত ঝরাও বন্ধ হয়ে গেছে, মানে রক্ত শুকিয়ে মানে শেষ, গন। এই লাশ নামাতে গিয়েছিল পুলিশ, এই জঙ্গিরা লাশ নামাতে দেবে না। তখন পুলিশ আপনার চার্জ করেছে, টিয়ার গ্যাস মেরেছে। তখন একদিকে টিয়ার গ্যাস মারলে অন্যদিক থেকে আবার আরেক গ্রুপ চলে আসে। তখন পুলিশ এই কথাটা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিলেন, একজন পেছন থেকে এটা বলেছিলেন, স্যার এইটা স্বরাষ্ট্রমন্ত্রীরও কথা, এইটা না। তাহলে পুলিশকে ঝুলিয়ে রাখার পর, আমি পুলিশকে উদ্ধার করতে যাওয়ার পর আমাকে যদি ফোর্স ইউজ করতে আমার হয়, সেটা নিয়েও প্রোপাগান্ডা হয়েছে বাংলাদেশে।
বাংলাদেশের মানুষ মনে করে যে এই ডায়লগটা হচ্ছে যে আমি একজনকে মারি, আরেকজন এসে দাঁড়ায়। অথচ আমরা জানিই না যে এটা পুলিশের লাশ উদ্ধার করতে যাবার ঘটনা, যে লাশ উদ্ধার পর্যন্ত করতে দিবে না। ফলে এই ধরনের একটা ঘটনা যখন বাংলাদেশে হয়েছে এবং সেগুলো যখন কোনোভাবে রিফ্লেক্ট করেনি ইউনাইটেড নেশনস এর রিপোর্টে, সেখানে বলেছে যে এই যে আওয়ামী লীগ কর্মীদের বাড়িঘর ভেঙেছে, এটা নাকি রিপারকেশন অফ অ্যাঙ্গার, প্রিভিয়াস অ্যাঙ্গার। তাহলে আপনার রিপোর্ট বানালেন কেন ভাই, যদি রিপারকেশন অফ প্রিভিয়াস অ্যাঙ্গার হয়? মানে আমাকে আগে মারছে দেখে ওর এটা রিপারকেশন করছে, মানে ব্যাপারটা এমন, তাহলে ইগনোর করেন, মাইর খান। বুঝতে পারছেন ব্যাপারটা? সেখানে বিভিন্ন ধর্মাবলম্বীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এটার কি রিপারকেশন? এটা রিপারকেশন অফ হোয়াট? যে বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করেছে বলে? মানে ওগুলো শেষ হবে না। টিচারদেরকে যে এইভাবে আপনার মেরেছে, অপমান করেছে, কান ধরে দাঁড় করে রেখেছে, জুতা দিয়ে পিটিয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে পিটিয়েছে, এগুলো রিপারকেশন অফ কিসের অ্যাঙ্গার? তো আলটিমেটলি এগুলোর কোনো কিছুই করেনি। এখানে আপনাকে বুঝতে হবে যে 4th মার্চ ভলকার টুর্ক আপনার বিবিসির সাথে যে আলোচনাটা হয়েছে, সেখানে সে পরিষ্কার ভাবে বলেছে যে আমরা সেনাপ্রধানকে ফোন করে বলেছি যে তুমি যদি কোনো ক্যাপাসিটিতে গভর্নমেন্টের সাথে থাকো, দেন তোমাকে আমরা এই ট্রুপসকে আর বিবেচনা করব না। এখন কথা হচ্ছে যে জাতিসংঘের যেই আর্টিকেল 138 2 সাবসেকশন 7, এই তিনটার অধীনেই কোনো পলিটিক্যাল বায়াস হওয়ার সুযোগ নাই, কোনো রাষ্ট্রের কোনো ইন্টারনাল ম্যাটারে আপনার হস্তক্ষেপ সুযোগ নাই, এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সাথে ভলকার টুর্কের কোনো সংযোগও নাই। কারণ ভলকার টুর্ক তো নিয়োগ দেয় না, এটা ভলকার টুর্কের চাকরি হচ্ছে হিউম্যান রাইটস অফিসে, অর্থাৎ সে তার অ্যাম্বিট ক্রস করেছে। মানে আমরা বলবো যে তার যে দায়িত্ব তার বাইরে চলে গেছে। আইনজীবী হিসেবে আপনারা কি তার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, আমরা মার্চ মাসে আমরা মার্চ মাসে শোনেন, আমরা মার্চ মাসে তার কথা বলেছিলেন এই বিষয়ে। আমরা মার্চ মাসে তার বিরুদ্ধে ফরমাল অভিযোগ দায়ের করেছি, আমরা অভিযোগের চিঠি দিয়েছি, ইমেল করেছি, জানিয়েছি, কিন্তু পরবর্তী সময় বুঝতেই পারছেন যে ইউনাইটেড নেশনস, এই গোয়েন লুইস, তার এখন ওপেনলি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে। তো এই সংস্থাগুলোর বিরুদ্ধে ট্রাম্প খেপেছিল কেন? কেন ট্রাম্প এদের ফান্ডিং গুলো বন্ধ করে দিয়েছে? কারণ ট্রাম্পের সাথে একই কাজ করেছে। ফলে এরা এখন অপান্ত হয়ে গেছে, এরা ফিলিস্তিনে মানুষ মারছে, কিছু করতে পারে না, এসেছে বাংলাদেশে রেজিম চেঞ্জ করবার জন্য।